ওকে, সো আজকের ক্লাসে আমরা ক্যানোনাইজেশনের উপর পোয়েট্রির যতগুলো প্রশ্ন আছে আমরা এগুলো পড়ে ফেলার চেষ্টা করব। আশা করছি তোমরা গতদিনের ক্লাসটা করেছিলে। গতদিন ক্লাসে ক্যানোনাইজেশনের থিম, টোন, সামারি এগুলো নিয়ে আমরা পড়েছি। তো আজকে লেট আস মুভ ফরওয়ার্ড রিডিং দ্য কোশ্চেন্স ফ্রম পোয়েট্রি কোর্স। The first question is how does Donne differ from Petrarchan tradition of his love poetry? So আমরা জানি যে পেট্রাকান টাইমে হ্যাঁ দ্য এক্সপ্রেশন অফ লাভ অর এক্সপ্রেশন অফ রোম্যান্টিক কাইন্ড অফ থিংস ওয়ার ডিফারেন্ট। হ্যাঁ, কারণ কি তারা সব কিছুকে এক্সাজারেট ভাবে দেখানোর চেষ্টা করতেন। ঠিক আছে, ওই যে মাই মিস্ট্রেস আই কবিতাতে আমরা পড়েছিলাম যে সে ইন পেট্রাকান টাইম the poets of that particular age, they used to visualize, they used to picturize their beloved extraordinary beauty. কিন্তু কবি কি করেছে সেখানে, সে তার বিলাভেটকে একটা নর্মাল বিউটি হিসেবে দেখাইছেন। তো এইখানে ঠিক এটা বলা হচ্ছে যে পেট্রাকান ট্রেডিশন থেকে সে কিভাবে এখানে ডিফারেন্সিয়েট সে করেছে। দেখো, জন ডান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট English poets. He doesn't follow the old Petrarchan tradition in his love poetry. Petrarchan poets usually describe a woman, একটা মেয়েকে পেট্রাকান পোয়েটসে কিভাবে ডেসক্রাইব করতো, ভেরি বিউটিফুল, প্রচণ্ড বিউটিফুল, একদম পারফেক্ট অ্যান্ড ইম্পসিবল টু উইন, অ্যান্ড ফর দ্য উইনিং অফ দ্য হার্ট অফ দোজ লেডিস, হ্যাঁ, ওয়ার impossible, seems to be impossible. They praises their eyes, face, hair and beauty. They also show the lover as sad because the woman doesn't return his love. তো বলছে যে এবং যেই প্রেমিক আছে, প্রেমিককে তারা কিভাবে দেখায়, তারা প্রেমিককে দেখায় স্যাড, কারণ মেয়েরা তাদের ভালোবাসার প্রতিদান দেয় না। এভাবে তিনি দেখিয়েছেন। জন ডান রাইটস ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে, তিনি একটু ডিফারেন্টলি দেখিয়েছেন। তিনি ফিজিক্যাল, হি ডাজন্ট গিভ মাচ ইম্পর্টেন্ট টু ফিজিক্যাল বিউটি। হ্যাঁ, তিনি কিন্তু এখানে ভালোবাসার জন্য যে শারীরিক সৌন্দর্য, তিনি শারীরিক সৌন্দর্যকে অতটাও তিনি গুরুত্ব দেন নাই। তিনি দুইটা আত্মার মিলন, হ্যাঁ, এবং ভালোবাসার জন্য আর যেগুলো প্রয়োজন তিনি এগুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছেন। ক্যানোনাইজেশন আমরা কি দেখবো, ক্যানোনাইজেশনে সে কিন্তু নিজেই বলছে যে তুমি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ক্রিটিসাইজ মি অন মাই ফিজিক্যাল বিহেভিয়ার, হ্যাঁ, অর মাই ওল্ড এজ অর মাই লস্ট ফরচুন, তুমি এগুলাতে আমাকে ইয়ে করো, এগুলা দ্বারা তুমি আমাকে ক্রিটিসাইজ করো। সে এখানে ফিজিক্যাল বিউটিকে কিন্তু হাইলাইট করে নাই। ঠিক আছে, দেখো, হি বিলিভস দ্যাট ট্রু লাভ ইজ দ্য ইউনিয়ন অফ ট্রু হার্টস অ্যান্ড ট্রু সোলস। হিজ লাভার্স লাভ টুগেদার, লাভ ইচ আদার ডিপলি অ্যান্ড ইকুয়াল। হিজ লাভার বলতে এখানে ডানের লাভার, মানে ডান তার কবিতাতে যে সকল প্রেমিক প্রেমিকাদেরকে দেখানোর চেষ্টা করেন তার কথা এখানে বলা হচ্ছে যে হিজ লাভার্স। তো তিনি তাদেরকে দেখান যে তারা তাদেরকে ডিপলি এবং ইকুয়ালি তাদেরকে ভালোবাসে। ইন ক্যানোনাইজেশন দ্য স্পিকার ইজ নট ক্রাইং বিকজ অফ অ্যান আনহ্যাপি লাভ, instead he proudly defends his love. and in ক্যানোনাইজেশন পোয়েম আমরা কি দেখেছি, সে যে ওইখানে যে বিরক্ত হচ্ছে, সে যে দুঃখ পাচ্ছে, কেন সে দুঃখ পাচ্ছে, তাদের মধ্যে যে ভালোবাসাটা, এটা কি হচ্ছে আনফুলফিলড লাভ? নো, বিকজ হি ইজ ডিফেন্ডিং হিজ লাভ। সে বলছে তুমি আমাকে বিরক্ত করিও না, আমাকে ভালোবাসতে দাও, ডু নট ডিস্টার্ব মি প্লিজ। ঠিক আছে, শুরু হচ্ছে কবিতাটা কিভাবে শুরু হচ্ছে, তিনি বলছেন ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। তোমাদের কি মনে আছে যে এই লাইনটাকে আমি কি বলেছিলাম গতকাল? এই লাইনটার আমি একটা নাম দিয়েছিলাম, এই ধরনের এক্সপ্রেশনকে আমি একটা নাম দিয়েছিলাম। কি নাম দিয়েছিলাম মনে আছে? বেনজের, তুমি তো স্পেলিং জিজ্ঞেস করেছিলা। হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, নাম কি ছিল ওইটার? Soctetics. গুড 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 অ্যান্টি গুড। না না, শক টেকটিক, ঠিক আছে।
ও আচ্ছা। শক টেকটিক মানে কি? মানে হচ্ছে কোনো কবিতায় যদি কবি কখনো মানে হার্শ বা খুবই রাগান্বিত হয়ে কোনো কিছু বর্ণনা করে। আচ্ছা, গুড। তো শক ট্যাকটিক হচ্ছে in poetry if the poet is annoyed, if the poet is annoyed and if he starts the poem with an abrupt beginning, হুট করে যদি একটা কবিতা শুরু করে, এই কবিতাতে কিন্তু কোনো ইন্ট্রোডাকশন নাই, কোনো কিছু নাই, সে একদম হুট করে সে বলছে যে চুপ করো, তোমার ভাষাকে সংযত করো এবং আমাকে ভালোবাসতে দাও। তো এটা হচ্ছে যদি কোনো পয়েট বিরক্ত হয়ে ইফ হি স্টার্টস অ্যাব্রাপ্টলি, হ্যাঁ, if he starts abruptly and uses harsh language, then that kind of mood of expression will be called as shock tactic. তো এখানে তিনি এটা ব্যবহার করেছেন এবং এটা কিন্তু পেত্রাকান ট্রেডিশন থেকে কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য উইক অ্যান্ড সাফারিং লাভার ফ্রম দ্য পেত্রাকান ট্রেডিশন। পেত্রাকান ট্রেডিশনের লাভাররা কিন্তু এই ধরনের কাজ কখনো করে নাই। তারপরে হি অলসো ইউজেস ordinary language instead of sweet and artificial language. হ্যাঁ, in time of Pedrakan tradition, poets used to use sweet and artificial language and aristocratic language, but আমাদের ডান কি করেছে, সে সিম্পল অ্যান্ড অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব হিয়ার দ্য পয়েট হ্যাজ ইউজ সারপ্রাইজিং কম্প্যারিজন কল কনসিট। এখানে সে কনসিট ব্যবহার করেছে। কনসিট কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। মেটাফিজিক্যাল পোয়েট্রি কি, আমরা পরবর্তীতে একটা প্রশ্ন আছে ওইটা থেকে আমরা জানতে পারবো যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি জিনিস। তো দেখো, তো এখানে সে কনসিট ব্যবহার করেছে, একদম সারপ্রাইজিং কনসিট। সেটা কি, সে নিজেদেরকে তার হচ্ছে লাভার অ্যান্ড বিলাভেডকে পোকার সাথে তুলনা করেছে, সে আবার মোমবাতির সাথে তুলনা করেছে, সে ঈগলের সাথে তুলনা করেছে, সে ডাভের সাথে তুলনা করেছে, সে ফিনিক্স পাখির সাথে তুলনা করেছে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে এগুলার মধ্যে দিয়ে সে পেট্রাকান ট্রেডিশন থেকে সে ভেঙে দিয়েছে। বুঝছো? সো আমরা প্রশ্ন যদি আসে, এই কথাগুলা নোটে যেভাবে দেওয়া আছে আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদের সাথে ডিসক্রাইব করলাম, এগুলা সুন্দরভাবে তুলে ধরবা, দ্যাট উইল বি এনাফ ফর কাটিং এ গুড ফিগার ইন দ্য এক্সাম। ওকে, দেন রাইট এ শর্ট নোট অন ডান্স ইউজ অফ কনসিট ইন হিজ পয়েম। এখানে সে কনসিট কি কি ব্যবহার করেছে। এখন কনসিট কি জিনিস? কনসিট হচ্ছে এ কনসিট ইজ আ সারপ্রাইজিং অ্যান্ড আনইউজুয়াল কম্প্যারিজন বিটুইন টু ভেরি ডিফারেন্ট থিংস। ইট ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ডনদান ইজ ফেমাস ফর ইজ ইউজিং কনসিট। এখন কনসিট কি জিনিস? কনসিট হচ্ছে একটা আনইউজুয়াল কম্প্যারিজন দুইটার মধ্যে যদি করা হবে সেটাকে বলা হবে হলো কনসিট। এখানে তাহলে সে কি কি কনসিট ব্যবহার করতে, অ্যান্ড জনডান ইজ কল টু বি এ মাস্টার অফ ইউজিং কনসিট। ওকে, সো এখানে দেখবো প্রথমে আমরা যে কনসিপ্টটা লক্ষ্য করব সেটা হচ্ছে হিয়ার হি উইল কম্পেয়ার হিজ লাভার অ্যান্ড বিলাভেড উইথ ফ্লাইস। ওকে, সে ফ্লাইয়ের সাথে তুলনা করবে, সে পোকার সাথে তুলনা করবে। আবার অ্যাট দ্য সেম টাইম হি উইল, গত দিনের ক্লাসে কিন্তু তোমাদেরকে এগুলো সব ডেসক্রাইব করে বলেছে, এই জন্য আমি আর ওইভাবে ডেসক্রাইব করছি না যে কেন সে পোকার সাথে তুলনা করেছে, কেন সে মোমবাতির সাথে তুলনা করেছে। আচ্ছা, তো সে বলছে যে সে পোকার সাথে তুলনা করলো, সে আবার মোমবাতির সাথেও তুলনা করলো। সে সে জানে যে আমি তোমার কাছে আমার ধ্বংস হতে হবে, হ্যাঁ তোমাতেই আমি বিলীন হয়ে যাব, দ্যাটস ওয়াই হি ইজ ইউজিং দিস কাইন্ড অফ কনসিপ্টস। সে আবার দেন হি ইজ ইউজিং ফিনিক্স বার্ড হিয়ার, দেন he is comparing them with eagle and dove, and at the end John Donne is also saying the lovers will become saints of love. ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশন শব্দের অর্থ কি, কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যানোনাইজেশন? সাধু। কিভাবে সাধু হবে? হোয়াট ওই ইজ, মিথোলজিতে তিনজন সাধু ছিল, ওখান থেকে সম্ভবত নাম আসছে ক্যানোনাইজেশন। ওইটা আছে কিন্তু আমি সহজে তোমাদেরকে বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে ইন খ্রিস্টিয়ানিটি, in Christianity, if you want to get included in the list of the monks, then you have to do some extraordinary task. You have to do welfare for Christianity. Okay, and if you are able to do so, and if you possess some historic
characteristics in yourself, then after your death your name will be listed in that monks list. ওকে, এবং এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ক্যানোনাইজেশন। এবং দ্যাটস ওয়াই সে বলছে যে আমরা তো হলো ভালোবাসার সাধু, হ্যাঁ, তো আমরা হচ্ছে ভালোবাসার সাধু। তা এখানেও কিন্তু সে একটা কনসেপ্ট ইউজ করছে, সে বলছে উই আর দ্য সেন্স অফ লাভ ইন দ্য ফিউচার জেনারেশন। লাভাররা কি করবে, বিকজ আওয়ার লাভ ইজ সো পারফেক্ট, ওকে, আওয়ার লাভ ইজ সো পারফেক্ট অ্যান্ড উই আর ইমমর্টাল। হাউ উই আর ইমমর্টাল? উই আর ইমমর্টাল বিকজ আওয়ার লাইফ স্টোরি, আওয়ার লাভ স্টোরি আর ইনক্লুডেড ইন পোয়েট্রি, ওকে, আর ইনক্লুডেড ইন পোয়েট্রি, অ্যান্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ বিকাম ইমমর্টাল। আমরা ইমমর্টাল হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, এই কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারলা যে কবিতার মধ্যে দিয়ে কেউ ইমমর্টাল কিভাবে হয়, সে অমর কিভাবে হয়ে গেল? এই ডানের যে এখানে যেই লাভার বিলাভেটের কথা বলা হচ্ছে, সে বলছে যে কবিতার মধ্যে দিয়ে আমরা অমর হয়ে গেলাম। কিভাবে সে অমর হলো বলো তো, তোমাদের কি মনে হয়? দাদা পোয়েট্রি তো চিরন্তন, মানে সারা জীবনই থাকবে। হুম, হ্যাঁ, ঠিক বলছো। মনে করো যে এই কবিতাটা কতদিন আগে লেখা, 300-400-500 বছর আগে লেখা। তো 500 বছর আগে লেখা, এটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ওই প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের ঘটনা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অ্যাজ দিস ইজ ক্লাসিক, এই কবিতার মধ্যে দিয়ে 500 বছর আগে কেউ একজন পড়েছে, তার কাছ থেকে পাস হয়েছে, তার কাছ থেকে আবার পাস হয়েছে, হ্যাঁ, এভাবে পাস হতে হতে আমার কাছে আসছে, আমার কাছ থেকে আবার পাস হলো তোমার কাছে। তো কাজেই যখন যখন এই কবিতাটা পড়া হচ্ছে, এই আমরা যারা রিডার আছি, আমাদের রিডারের মধ্যে কিন্তু ওই লাভাররা কিন্তু আবার জেগে উঠছে, তারা কিন্তু বেঁচে উঠছে, হ্যাঁ। সো দে আর গেটিং এ নিউ লাইফ হোয়েন এভার এ রিডার, এ লিটারেচার লাভার ইজ রিডিং দিস কাইন্ড অফ পোয়েট্রি, ওকে। সো বাই দিস তারা কিন্তু মারা যাচ্ছে না, তারা কিন্তু বেঁচে থাকবে। এজন্য সে বলছে যে আমাদের যদি বাসস্থান ওই তাজমহলে যদি না হয়, তাহলে আমরা একটা রুম বানাবো, ছোট্ট একটা রুম বানাবো। কোথায় রুম বানাবো? আমরা এই তার সনেটের মধ্যে, স্ট্যান্ডার মধ্যে আমরা একটা রুম বানাবো এবং ওই স্ট্যান্ডার মধ্যে আমরা থাকবো। বুঝতে পেরেছো? আচ্ছা, দেন আসো যে হোয়াট ডু দ্য ডাব অ্যান্ড ইগল সিম্বলাইজ ইন দ্য পোয়েম ক্যানোনাইজেশন। এখানে ডাব এবং ইগল দ্বারা কি সিম্বলাইজ করা হয়? প্রথমত আমরা জানি ডাব কাকে সিম্বলাইজ করে? ডাব সিম্বলাইজেস লাভ, পিস, পিওরিটি অ্যান্ড ফেইথফুলনেস। আমরা তো জানি ডাব ইজ দ্য সিম্বল অফ পিস, অ্যান্ড অলসো দিস অলসো সিম্বলাইজ ডাব দ্যাট লাভ, পিস, purity and faithfulness. So these are the symbols of dove. Then eagle কাকে symbolize করে? Eagle symbolizes strength, eagle symbolizes your courage, eagle symbolizes your power and your greatness. সে বলছে যে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে আমরা, হ্যাঁ, if your love is true then we symbolize love, we symbolize peace, we symbolize purity and we symbolize faithfulness. We are faithful towards each other and we are not doing any harm to anyone, okay. So that's why the poet is saying we are dove. Then they are saying, কিন্তু এটা নয় যে তুমি আমাদেরকে কষ্ট দিয়ে যাবা এবং আমরা কোনো কিছু বলবো না, অথবা এরকম নয় যে আমাদের ভালোবাসা কখনো শেষ হয়ে যাবে। No, they are saying that eagle is a strong bird and our true love, হ্যাঁ, or our love is the strength of ourself. আমাদের ভালোবাসাই হচ্ছে আমাদের strength, and whenever needed we can stay strong defending the society, and whenever the society will criticize us we will defend them. So that's why the poet is compare themselves as eagle, okay. Then by using these two birds, the Don shows that true love has both greatness and strength. ভালোবাসার মধ্যে কি আছে? গ্রেটনেসও আছে, আবার স্ট্রেংথও আছে। যখন যেটার প্রয়োজন তখনই সেটা আছে। The lovers are soft and caring like the dove, but they are also bold and fearless like the eagle. তাহলে যখন যেই সত্তার প্রয়োজন তখন ঠিক সেই সত্তার মধ্যে দিয়েই তারা উঠে আসতে পারবে। The poet believes that true love joins two persons into one,
their love becomes complete because it contains many beautiful qualities. The dove and the eagle helps us understand that love is not weak, it is powerful, peaceful, faithful, and everlasting. Okay, then comment on John's blending of passion and intellect in his poetry. আমরা এই কবিতার মধ্যে শুধুমাত্র যে তাদের আবেগ, হ্যাঁ, in this poem we can see that the love and also intellect, তাদের বুদ্ধিমত্তাও কিন্তু আমরা এখানে দেখতে পাই এই কবিতার মধ্যে। কিরকম দেখো, in canonization the speaker loves his beloved deeply. At the same time, he gives logical reasons to defend his love. সে প্রচণ্ড পরিমাণ তাকে ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসার বহিঃপ্রকাশ সে ঘটায়, কিন্তু এখানে সে আবার কিন্তু রিজনলেস নয়, এখানে কিন্তু সে অযৌক্তিক কোনো কিছু বলছে না, তার ভালোবাসার জন্য সে কিন্তু আবার রিজন দিচ্ছে। হ্যাঁ, সে প্রথমের দিকে বলছে, কি বলছে, সে বোল্ড ওয়ার্ড বলছে যে ঈশ্বরের জন্য, ঈশ্বরের খাতিরে হলেও, ঈশ্বরের দোহাই তুমি আমাকে বিরক্ত করো না, আমাকে ভালোবাসতে দাও। হ্যাঁ, সো হিয়ার দ্য পয়েট ইজ সেইং, ডু নট ইন্টারফেয়ার ইন আওয়ার লাভ লাইফ, জাস্ট লেট আস লাভ। দেন তারপর সে কি বলছে, সে আবার এখানে রিজন দিচ্ছে। সে রিজন কিভাবে দিচ্ছে, সে বলছে যে অ্যাজ উই আর লাভিং ইচ আদার, ডাজ দ্যাট হার্টিং এনিওয়ান, এটা কি তোমাকে কোনো কষ্ট দিচ্ছে, আমি যে আমার অ্যাজ আই এম লাভিং মাই বিলাভেড, ইজ দ্যাট হার্টিং ইউ, is that creating a storm, is that making a flood? হ্যাঁ, আমার প্রেমিকাকে ভালোবাসার কারণে কি যুদ্ধ থেমে গেছে, আমাকে প্রেমিকাকে ভালোবাসার কারণে কি কোনো লয়ার খদ্দের পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের, হ্যাঁ, এরকম কি বন্ধ হয়ে গেছে, হয় নাই তো। সো হোয়াই ইউ আর রোমিং অ্যারাউন্ড আস, আমাদেরকে কেন এরকম ডিস্টার্ব করছো, ঠিক আছে। আচ্ছা, Dan also uses clever comparisons to explain love. He compares to lovers flies, candles, phoenix, dove and eagle. তো এখানে সে কিন্তু খুব সুন্দরভাবে ক্লেভার এক্সাম্পলও সে ব্যবহার করেছে। সে মাছি, ক্যান্ডেল, ফিনিক্স বার্ড, ডাব, ইগল, এগুলো সবগুলোর সাথে সে তুলনা করেছে। তারপরে লাস্টের দিকে আমরা কি দেখবো, সে আবার রিলিজিয়াস দিকেও সে চলে গেছে। সে বলছে যে আমরা ক্যানোনাইজড হতে চাই, অ্যাজ উই আর দ্য পারফেক্ট লাভার, হ্যাঁ, আওয়ার লাভ ইজ পারফেক্ট ওয়ান, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট টু বি ক্যানোনাইজড। উই আর নাও we are no more an ordinary human being. We have reached to the level of the saint or monks. Okay, so that's why now we are moving forward to become the monks of love, and in future generation lovers will pray, lover will song hymns for praising us, and we will guide them for having a good or you can say perfect love life. ওকে, বলো দেখি তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? ওকে, দেন সেন্ট্রাল থিম গতকালের ক্লাসে পড়াইছি, এটা আর পড়ালাম না। এরপর আমরা আসো যে হাউ ডাজ দ্য পয়েট কানেক্ট লাভ অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এখানে সে লাভ এবং স্পিরিচুয়ালিটি কিভাবে সে যুক্ত করেছে। আগেকার প্রশ্নগুলোরই এটা পুনরাবৃত্তি। সে বলেছে, আচ্ছা ইন্ট্রোডাকশনটা একটু করি। ইন দ্য ক্যানোনাইজেশন ডান closely connects love with spirituality. He believes that true love is not only physical feeling but also pure and holy relationship. If your love is true one, then it is not only based, it will not be based on physical feeling, then it will be a pure and holy relationship, একটা পবিত্র রিলেশনশিপ এখানে গিয়ে দাঁড়াবে। সো দ্যাটস ওয়াই হি ইজ কম্পেয়ারিং দ্য লাভার্স অ্যাজ দ্য সেইন্টস। এখানে সে সেন্স হিসাবে তুলনা করছে। সে বলছে, সে প্রথমের দিকে বলছে তার ভালোবাসাকে সে কিভাবে দেখাচ্ছে, সে বলছে যে নাথিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন মাই লাভার অর মাই বিলাভেড, আমার কাছে আমার লাভার এবং বিলাভেড এই দুইজন ছাড়া আমার কাছে আর কোনো কিছু গুরুত্বপূর্ণ না। সে বলছে ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, সে বলছে তোমার যা ইচ্ছা মন চাই তুমি করো,
তুমি হচ্ছে ভালো কিছু শেখো, তুমি রাজার কাছে যাও, ভালো মানুষের কাছে যাও, টাকা ইনকাম করার চেষ্টা করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট লেট আস লাভ। সো লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে তিনি লাভকে গ্লোরিফাই করছেন। এরপর তিনি বলছেন কি, দেন হি ইজ সেইং দ্যাট অ্যাজ উই আর এ কমপ্লিট লাভার, অ্যাজ উই আর পারফেক্ট লাভার, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট টু বি ক্যানোনাইজড। এখানে সে স্পিরিচুয়ালিটির মধ্যে সে ঢুকে গেল। সে বলছে যে নাও উই ওয়ান্ট টু বি ক্যানোনাইজড বিকজ উই আর দ্য সেন্টস অফ লাভ। দেন হি ইজ কম্পেয়ারিং হিজ লাভার অ্যাজ দ্য ফিনিক্স বার্ড। হোয়াই? ফিনিক্স বার্ডের সাথে কেন তুলনা করছে? বিকজ ফিনিক্স বার্ড ডাজন্ট ডাই, হি রিজেনারেটস, সে আবার পুনর্জন্ম তার হয় ফ্রম ইটস অ্যাশেস। লাইক দ্যাট, তাদের ভালোবাসারও কখনো মৃত্যু হবে না, তাদের ভালোবাসা বারবার ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? এই আমাদের এই কবিতার মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে ফিরে আসবে। অথবা তাদের ভালোবাসার মধ্যে কখনো যদি বিরোধ যদি হয়, হয় না যে ইন এভরি রিলেশনশিপ দের ইজ আপস অ্যান্ড ডাউন, বাট দ্যাট ডাজন্ট মিনস that the love will end. No, it will also regenerate like the phoenix bird. Okay, and in last stanza what is he saying? That as we are canonized right now, we are canonized, and we have become the saints of love, and the next generation's lovers will pray to us for having a perfect love life. একটা পারফেক্ট লাভের জন্য পরবর্তী জেনারেশনের লাভাররা কি করবে? এই যে আমার কাছে প্রে করবে। ওকে, দেন discuss how the poet presents love as a powerful force transcends social norms and worldly concepts. সে সোসাইটির যে প্রথা, হ্যাঁ, সোসাইটির যে দৃষ্টিভঙ্গি ট্রান্সেন্ড, সেখানে সে বেরিয়ে এসেছে, এবং ওয়ার্ল্ডলি কনসার্ন সব কিছু থেকে সে কিভাবে বের হয়ে এসেছে, এবং ভালোবাসাকে সে কিভাবে একটা পাওয়ারফুল ফোর্স হিসেবে সে দেখিয়েছে। দেখো, ইন ক্যানোনাইজেশন জন ডান প্রেজেন্টস লাভ অ্যাজ এ পাওয়ারফুল ফোর্স that is greater than society, wealth, পাওয়ার অ্যান্ড পাবলিক ওপিনিয়ন। সে ভালোবাসাকে একটা বিশাল একটা শক্তি হিসাবে দেখিয়েছে, যেটা তোমার সমাজ, অর্থ, ক্ষমতা এবং মানুষের যে ধ্যান ধারণা, মানুষের যে মতবাদ, এগুলো থেকে অনেক উপরে। হ্যাঁ, এগুলো থেকে অনেক উপরে। হি বিলিভস দ্যাট ট্রু লাভ ইজ পিওর অ্যান্ড স্ট্রং। আচ্ছা, যাই হোক, তো এখন সে বলছে কি, দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার পিপল নট টু ইন্টারফেয়ার ইন দ্য পাবলিক লাইফ, প্রাইভেট লাইফ। তো সে কি বলছে, যে সোসাইটির যে সকল মানুষের দৃষ্টিভঙ্গি, যে তারা লাভার এবং বিলাভেডকে নিয়ে সবসময় কনসার্ন, সে বলছে যে প্লিজ ডু নট ইন্টারফেয়ার ইন আওয়ার প্রাইভেট লাইফ, বিকজ উই আর নট মেকিং এনি হার্ম ফর এনিওয়ান, we are not making any harm for the society, we are not making harm for for the world, so please, as we are not harming you, please do not interfere us. কারণ আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। আচ্ছা, এরপর সে বলছে কি, ওই যে সে বলছে লাভ ডাজন্ট হার্ম এনিওয়ান, তাদের ভালোবাসার জন্য কি কেউ ইনজিওর হচ্ছে? তাদের ভালোবাসার জন্য যে ওই যে কোনো মৃত মানুষের লিস্টে কি কারো নাম উঠছে না তো। দেয়ার লাভ, দেয়ার শাইস আর নট মেকিং এনি কাইন্ড অফ ড্রাউনিং অফ দ্য শিপ, তাদের দীর্ঘশ্বাসের জন্য কিন্তু কোনো শিপ ডুবে যাচ্ছে না, কোথাও বন্যা হচ্ছে না, কোথাও যুদ্ধ থামছে না। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? হ্যাঁ, সে বলছে হি সেজ দ্যাট হিজ লাভ ডাজন্ট কজ ওয়ার, পভার্টি, ডিজিজ অর এনি আদার প্রবলেম, দেয়ারফোর পিপল হ্যাভ নো রিজন টু ক্রিটিসাইজ হিম। দিস শোজ দ্যাট ট্রু লাভ ইজ এ পিসফুল অ্যান্ড হার্মলেস। ঠিক আছে, তো এরপর সে আবার বলছে যে ডান অলসো রিপ্রেজেন্টস লাভ এজ এ ফোর্স দ্যাট চেঞ্জ পিপল, মানুষকে কিভাবে পরিবর্তন করে দেয়। দেখো, দ্য লাভার্স বিকাম ওয়ান ইন হার্ট অ্যান্ড সোল, হি কম্পেয়ার দেম টু দ্য ফিনিক্স। এই যে ফিনিক্স পাখি যেভাবে তোমার রিজেনারেট হয়, হ্যাঁ, মৃত্যুর পর আবার ওই ছাই থেকে তারা উঠে আসে, এরকম সে বলছে যে আমাদের মৃত্যু হলেও আমরা ওই ফিনিক্স বার্ডের মতো আবার চলে আসবো, এবং ওই ফিনিক্স বার্ডের মতো আমরা তখন আর আমাদের দুইটা শরীর থাকবে না। হ্যাঁ, উইল বিকাম ওয়ান। এই যে হাউ পিপল চেঞ্জেস, আমরা আবার আসবো এবং আমরা একাকার হয়ে যাব। দেন সে বলছে দ্য লাভার্স আর নট ইন্টারেস্টেড ইন ওয়েলথ, ফেম অর হাই সোশিয়াল পজিশন। সে ওই যে তার মানুষদেরকে বলছিল, সে কি বলছিল, যে তুমি কি বলে,
তুমি ভালো কোনো কিছু করো, কোনো ভালো মানুষদের সাথে ঘুরো, টাকা ইনকামের চেষ্টা করো, হাই পজিশনে তোমরা যাও। আমাদের এসবে উই আর নট ইন্টারেস্টেড ইন অল দিস কাইন্ড অফ থিংস, বিকজ মাই ওয়ার্ল্ড, মাই হোল ওয়ার্ল্ড ইজ মাই বিলাভেড, অ্যান্ড আই ওয়ান্ট টু বি কানেক্টেড উইথ মাই ওয়ার্ল্ড। আমি আমার পৃথিবীর সাথে যুক্ত থাকতে চাই, আমার বিলাভেডই হলো আমার পৃথিবী। তো এই কথাই সে বলছে যে আমার শুধুমাত্র সেই আমার জীবনে ইম্পর্টেন্ট, তাছাড়া আমার জীবনে ইম্পর্টেন্ট আর কেউ নাই। সো ওয়েলথ, ফেম অর হাই সোশ্যাল পজিশন ডাজন্ট মিন এনিথিং টু মি, আমার কাছে এটার কোনো মূল্য নাই। ঠিক আছে, এখন আমরা আসি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে শো জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েন্ট। এখানে মেটাফিজিক্যাল পয়েন্ট তোমাদের যে নোটটা দিয়েছিলাম ওটাতে এইখান থেকে এই পর্যন্ত নাই। হ্যাঁ, আমার আজকে করার সময় মনে হলো যে এখানে মেটাফিজিক্যালের যে ডেফিনেশনটা এটা একটু দেওয়ার প্রয়োজন। তোমরা যদি কেউ প্রিন্ট করে নিয়ে থাকো তাহলে এইটুকু একটু হাতে লিখে নিবা, ঠিক আছে? দেখো, সে বলছে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ এ স্পেশাল টাইপ অফ পোয়েট্রি দ্যাট কম্বাইন্স ডিপ থট উইথ স্ট্রং ইমোশন। মেটাফিজিক্যাল পোয়েট্রি কি জিনিস? সেই পোয়েট্রি যেগুলোর মধ্যে গভীর চিন্তা এবং স্ট্রং ইমোশন থাকবে। ইট ডিলস উইথ ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং এই ধরনের কবিতাগুলো সাধারণত কিসের উপর লেখা হয়? সাধারণত লাভ, সাধারণত রিলিজিয়ন, লাইফ, ডেথ, গড অ্যান্ড দ্য হিউম্যান সোল। তো সাধারণত দ্য মেইন সাবজেক্ট ম্যাটার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ দিস থিংস: লাভ, রিলিজিয়ন, লাইফ, ডেথ, গড অ্যান্ড দ্য হিউম্যান সোল। ওকে, metaphysical poets do not express their emotions, only express their emotions। শুধুমাত্র তারা তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটায় তা কিন্তু নয়। যে এই কবিতার কথাই চিন্তা করো, সে এখানে দে অলসো ইউজ লজিক, রিজন অ্যান্ড আর্গুমেন্ট টু এক্সপ্লেইন দেয়ার আইডিয়াস। দেয়ার পোয়েমস often sound like a conversation or debate। এই যে তোমাদের মাথার মধ্যে একটু কাজ করাও যে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বলতেছি এগুলো কি আমাদের কবিতার সাথে যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। হ্যাঁ, সো এখানে এগুলার উপর ভিত্তি করে আমাদেরকে জন যে একজন মেটাফিজিক্যাল পয়েট, তাকে আমাদেরকে মেটাফিজিক্যাল পয়েট হিসেবে প্রমাণ করতে হবে। আচ্ছা আচ্ছা, দে ask question, give answer and try to prove their opinion. Okay, one of the most important feature of metaphysical poet is the use of conceit. A conceit is unusual or surprising comparison between two different things. These comparisons make the poem interesting and meaningful, and there will be conceit. Conceit means একদম সারপ্রাইজিং কোনো কম্প্যারিজন। ভালোবাসার প্রেমিক প্রেমিকার সাথে কখনো পোকার কম্প্যারিজন হতে পারে? So this is called conceit. Metaphysical poets also use wit, paradox, imagery and symbolism to express their thoughts. Okay, another important quality of metaphysical poetry is the blending of emotion and intellect. And then এখানে আরো কি কি থাকবে? এখানে লাভ, রিলিজিয়ন, ফেথ, এইগুলা সবগুলা থাকবে। The greatest metaphysical poet is John Donne. Other metaphysical poets are জর্জ হারবার্ট। এদের কথাগুলো মনে রাখবা যে আরো ইম্পর্টেন্ট মেটাফিজিক্যাল পয়েন্ট কারা আছে। জর্জ হারবার্ট। আচ্ছা, জর্জ হারবার্টের একটা কবিতা আছে তোমাদের সিলেবাসে, বলো দেখি নাম কি? বলতে পারো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট পার্টিকুলার পোয়েম? আমি পড়াই নাই এখনো, তোমাদেরকে পড়াবো। দ্য কলার। দ্য কলার। দ্য কলার, গুড। জর্জ হারবার্ট আমার মোস্ট ফেভারিট যদি কয়েকটা পয়েট থাকে তার মধ্যে একটা জর্জ হারবার্ট। তার ম্যাক্সিমামই যতগুলা কবিতা আমি পড়ছি সবগুলা কবিতা আমার ভালো লাগছে। জর্জ হারবার্ট তিনি বেসিক্যালি রিলিজিয়ন নিয়ে কবিতা বেশি লেখেন। জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, হ্যাঁ, হেনরি ভগান, রিচার্ড ক্র্যাশু, দেয়ার পোয়েমস আর ফেমাস ফর ডিপ থিঙ্কিং, ক্লেভার আর্গুমেন্ট অ্যান্ড অরিজিনাল স্টাইল। আচ্ছা গেল। জন ডান, এখন জন ডানের দিকে আসি। জন ডান is one of the greatest metaphysical poets in English literature. He made this style of poetry famous. His poems are different from the poems of other writers. He writes about love,
religion, life and death in new and interesting way. His poems are full of deep ideas, strong feelings, clever arguments and surprising comparison. হ্যাঁ, তো আমরা তো অবশ্যই তার কবিতার মধ্যে এগুলো দেখেছি। আমরা তার কবিতার মধ্যে ডিপ আইডিয়া দেখি নাই? দেখেছি। স্ট্রং ফিলিং দেখি নাই? দেখেছি। আর্গুমেন্ট আমরা দেখেছি এবং সারপ্রাইজিং কম্প্যারিজন আমরা দেখেছি। দ্য ক্যানোনাইজেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ মেটাফিজিক্যাল স্টাইল। আচ্ছা, এখন আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে যেগুলো ক্যারেক্টারিস্টিকগুলো আমরা পেয়েছি সেগুলো কি আসলেই এই কবিতার মধ্যে আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত, দ্য ইউজ অফ কনসিট। তাহলে এই কবিতাতে ইউজ অফ কনসিট আছে? আছে, অবশ্যই আছে। এখানে সে ফ্লাইয়ের সাথে তুলনা করছে, ক্যান্ডেলের সাথে তুলনা করছে, ফিনিক্সের সাথে তুলনা করছে, ডাব, ইগল এগুলোর সাথে তুলনা করছে। তো কাজেই হেয়ার কনসিটের যেই প্রেজেন্স থাকতে হবে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে, এটা আমরা পেয়েছি। দেন তার কবিতাগুলোর মধ্যে অবশ্যই আর্গুমেন্ট থাকবে। সে আর্গুমেন্ট থাকবে, সে কি বলছে যে চুপ করে থাকো, আমাকে ডিস্টার্ব করিও না, লেট আস লাভ। তারপর বলছে যে তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো, এম আই মেকিং হার্ম ফর এনিওয়ান? কারো জন্য কি আমি হচ্ছে কোনো ক্ষতি করছি? আমার জন্য কেউ মারা গেছে? আমার জন্য কোথাও বন্যা হয়েছে? কোথাও কি কোনো জাহাজ ডুবি হয়েছে? হয় নাই তো। সো হোয়াই ইউ আর সো কনসার্নড অ্যাবাউট মি? আমাকে নিয়ে তোমরা কেন এত কনসার্ন? হোয়াট ইজ ইউর প্রবলেম? ওকে, দেন আর্গুমেন্ট গেল। তারপর সে কি করেছে, সে মিক্স অফ লাভ অ্যান্ড রিলিজিয়ন, সেখানে ভালোবাসা এবং রিলিজিয়নের সে এখানে একটা ব্লেন্ড ঘটায়ছে। সে বলছে যে এই ভালোবাসার জন্য আমি ক্যানোনাইজড হতে চাই, আমি উই ওয়ান্ট টু বি দ্য সেইন্টস অফ লাভ। দেন ইট উইল কন্টেইন প্যারাডক্সেস। প্যারাডক্স কি জিনিস? এ প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট দ্যাট লুকস ইম্পসিবল বাট হ্যাজ এ ডিপার ট্রুথ। যে জিনিসটা তোমার মনে হবে যেটা তো একদম অসম্ভব একটা জিনিস, এটা কিভাবে সম্ভব হতে পারে, কিন্তু এটারই একটা ডিপার ট্রুথ আছে। যেমন সে বলছে ডাই অ্যান্ড রাইজ অ্যাট দ্য সেম টাইম। কেউ মারা যাওয়ার পর কি আর হচ্ছে রাইজ হতে পারে কারো সম্ভব? দিস সাউন্ডস ইম্পসিবল বাট ইট মিনস দ্যাট দ্য ট্রু লাভার নেভার ট্রাইস, ইট বিকামস স্ট্রঙ্গার এগেইন অ্যান্ড এগেইন। ভালোবাসা, ইফ ইউর লাভ ইজ ট্রু দেন দ্যাট লাভ ক্যান নট ডাই, ওটা কখনো মারা যেতে পারে না। ঠিক আছে, দেন হি ইজ কম্বাইনিং ইমোশন অ্যান্ড ইন্টেলিজেন্স। এটা আমরা প্রশ্নে পড়েছি এবং সে এখানে ইমোশন এবং ইন্টেলিজেন্সের একটা সে মিক্সচার ঘটিয়েছে, কম্বাইন করেছে। দেন ডান ইজ সিম্পল বাট আইডিয়াস আর ডিপ। দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ডান ইজ সিম্পল ওয়ান, হি ইজ নট ইউজিং অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বাট এই সহজ ভাষার মধ্যেই সে খুব ডিপ মিনিং সে এখানে লুকায় রেখেছে। ঠিক আছে, তো এগুলার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে সে একজন এক্সট্রা অর্ডিনারি একজন মেটাফিজিক্যাল পয়েন্ট, বিকজ এভরি ক্যারেক্টারিস্টিক্স হুইচ আর নেসেসারি টু মেক এ মেটাফিজিক্যাল পোয়েট্রি, তার কবিতার মধ্যে সব ক্যারেক্টারিস্টিকগুলো পাওয়া যায়। ওকে, দেন পরের প্রশ্নে আসো যে ইভালুয়েট জন ডান অ্যাজ এ লাভ পয়েন্ট। এর একদম সহজ, আগেকার প্রশ্নগুলারই পুনরাবৃত্তি। John Donne is one of the greatest love poets in English literature. He made his style of famous poetry famous. The poems are different from the poets of many other writers. Before Donne, many poets wrote only about the physical beauty of women. ডান্স আইডিয়া অফ লাভ ইজ ডিফারেন্ট। এর আগে অন্যান্য পোয়েটরা কি করতো, শুধুমাত্র মেয়েদের যে শারীরিক সৌন্দর্য এটা নিয়ে তারা কবিতাতে লিখতো। দেয়ার সাবজেক্ট ম্যাটার ওয়াজ অনলি দ্য ফিজিক্যাল বিউটি অফ ওমেন। কিন্তু এখানে সে কিন্তু ভিন্ন কাজ করেছে। হি বিলিভ দ্যাট ট্রু লাভ ইজ এ ইউনিয়ন অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। হিজ লাভ পোয়েমস আর ফুল অফ ডিপ ফিলিং, ক্লেভার আইডিয়াস অ্যান্ড লজিক্যাল আর্গুমেন্টস। ঠিক আছে, দেখো, ওয়ান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি অফ ডান অ্যাজ এ লাভ পোয়েট ইজ দ্যাট হি প্রেজেন্টস ট্রু অ্যান্ড ফেইথফুল লাভ। তার কবিতাতে কিন্তু আমরা ট্রু এবং ফেইথফুল লাভ আমরা পাবো। ইন দ্য ক্যানোনাইজেশন দ্য স্পিকার আস্কস আদার পিপল নট টু ইন্টারফেয়ার ইন হিজ লাভ। হি সেজ, ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। দিস ওয়ার্ডস শো দ্যাট their love is personal, it does not need any approval of the society। সে কি বলছে, তাদের ভালোবাসাটা হচ্ছে পার্সোনাল। হ্যাঁ, ফেইথফুল, দে আর ফেইথফুল টু ইচ আদার, দ্যাটস ওয়াই নাথিং এলস ডাজ ম্যাটার।
আর কোনো কিছুই কিন্তু এখানে ম্যাটার করে না, শুধুমাত্র তারা দুইজন দুইজনের কাছে ম্যাটার করে। ডান অলসো প্রেজেন্টস লাভ অ্যাজ পিওর অ্যান্ড হার্মলেস। সে বলছে আমাদের ভালোবাসার জন্য তোমার কোনো ইয়ে হয়েছে, কোনো সমস্যা হয়েছে, হ্যাঁ তোমাদের কোনো ক্ষতি হয়েছে, হয় নাই তো, তাহলে কি সমস্যা। তারপর সে এখানে আবার কনসিভ ব্যবহার করেছে। তারপর তার কবিতার মধ্যে সে লাভ এবং রিলিজনের একটা ব্লেন্ড সে করেছে। Another important feature of dance love poetry is blending of emotion and intellect। সেখানে সে ইমোশন এবং ইন্টালেক্টের একটা মিক্সচার সে ঘটিয়েছে। তো এটাও কিন্তু ভালোবাসার কবিতার এক ধরনের ক্যারেক্টারিস্টিক। এবং লাস্ট অফ অল তার কবিতার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি সিম্পল, ডিরেক্ট অ্যান্ড ন্যাচারাল। সো দিস আর দ্য কোয়ালিটিস অফ দ্য লাভ পোয়েট। অ্যাজ এ সরি, দিস আর দ্য কোয়ালিটি অফ জন ডান অ্যাজ লাভ পোয়েট। দেন হোয়াট আর দ্য ড্রামাটিক কোয়ালিটিস। তার কবিতার মধ্যে ড্রামাটিক নাটকীয় কি কোয়ালিটি আমরা দেখতে পাই। দেখো তার কবিতার মধ্যে প্রচুর ড্রামাটিক কোয়ালিটি আছে। যেমন দ্য পোয়েম বিগিনস সাডেনলি, কোনো একটা কিছু যদি হুট করে যদি সূত্রপাত হয়, শুরু হয়, তখন সেইটাকে ড্রামাটিক বলা যায়। ওই যে ড্রামাটিক মনোলগের দিকে আমরা দেখছি যেটা, ঠিক সেরকম। তো ওইভাবেই এই কবিতাটা, দিস পোয়েম বিগিনস অ্যাব্রাপ্টলি, হুট করে শুরু হয়। সো দিস ক্রিয়েটস এ ড্রামাটিক সিচুয়েশান। ঠিক আছে, এবং বারবার করে বলছি, এর আগে আরও 10 বার মনে হয় বলছি, আবারও বলছি যে কবিতার মধ্যে যেই কোটেশানগুলো আছে, ইনভার্টেড কমার মধ্যে যেগুলো পাবা, এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, যত সুন্দর করে পরিস্থিতির উপর সামঞ্জস্য রেখে যত কোটেশান ইউজ করতে পারবা, তোমাদের ভালো মার্ক পাওয়া তত বেশি নিশ্চিত হবে। আবার যদি হুদায় যদি লেখো তাহলে কিন্তু আর হবে না, অহেতুক লিখলে হবে না, পরিস্থিতির সাথে সামঞ্জস্য থাকতে হবে। অ্যানাদার ড্রামাটিক কোয়ালিটি দ্য ইউজ অফ ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, এই কবিতার মধ্যে আমাদের যেন মনে হবে কবি আমাদের সাথে কথা বলছে, সে ডিরেক্টলি আমাদের সাথে কথোপকথন করছে। দ্য স্পিকার স্পিক্স ওপেনলি অ্যান্ড অনেস্টলি, হি টেলস আদার পিপল নট টু ইন্টারফেয়ার ইন হিজ লাভ। হ্যাঁ, তারপরে সে বলছে এবং এই ধরনের কবিতাতে আমরা দেখব সে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্ন জিজ্ঞেস করবে না, যতদূর সম্ভব দ্বিতীয় কি তৃতীয় স্ট্যান্ডাতে সে অনেকগুলো প্রশ্ন করেছে যে আমার জন্য কি কোনো তোমার ক্ষতি হয়েছে, কেউ কি মারা গেছে, হ্যাঁ প্লেগ লিস্টে কারো কি নাম উঠছে, কোনো কোনো লয়ার কি ওই লিটিজিয়াস ম্যান পাওয়া কি বন্ধ হয়ে গেছে, তার এরকম কোনো সমস্যা হয়েছে, হয় নাই তো। তো এখানে এখানে আমরা দেখতে পাবো যে অনেক ধরনের প্রশ্ন করা হবে। অ্যান্ড ইফ ইন এ পোয়েম দ্যার ইজ কন্টিনিউইং কোশ্চেন, দেন দ্যাট ক্রিয়েটস এ কাইন্ড অফ ড্রামাটিক সিচুয়েশন। ওকে, দেন এখানে আমরা স্ট্রং ইমোশন পাবো, সে তার ভালোবাসা নিয়ে সে প্রাউড ফিল করবে এই ধরনের কবিতাতে। এবং সে বলছে দ্য স্পিকার হি স্পিক্স উইথ কারেজ অ্যান্ড কনফিডেন্স, হিজ ফিলিংস আর ন্যাচারাল অ্যান্ড পাওয়ারফুল। হ্যাঁ, দিস ইমোশনাল ফোর্স গিভ দ্য পোয়েম ড্রামাটিক লাইফ। সে তার ভালোবাসা নিয়ে সে কনফিডেন্ট, সে প্রচণ্ড পরিমাণ প্রাউড ফিল করে তার ভালোবাসার জন্য। সো দিস কাইন্ড অফ থিংস ক্রিয়েট এ ড্রামাটিক এনভায়রনমেন্ট ইন দ্য পোয়েম। ওকে, এবং ড্রামাটিক সিচুয়েশান তৈরি করার আরেকটা হাতিয়ার হচ্ছে তোমার আর্গুমেন্ট। এখানে সে আর্গুমেন্ট করবে এবং তারপরে ড্রামাটিক সিচুয়েশান তৈরি করার জন্য সে অনেক সারপ্রাইজিং ইমেজ এবং কনসিপ্ট সে ব্যবহার করবে। এবং এখানে আবার চেঞ্জ অফ মুড, আমরা মুড চেঞ্জ দেখব। এখানে সে অ্যাট ফার্স্ট দ্য স্পিকার সাউন্ডস অ্যাংরি বিকজ পিপল ক্রিটিসাইজ হিজ লাভ। প্রথমের দিকে আমরা কিন্তু তাকে দেখে মনে হবে সে যেন রেগে আছে, এবং তারপরে আমরা দেখতে পাবো সে আস্তে আস্তে কাম অ্যান্ড কনফিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, লেটার হি বিকামস calm and confident. Finally, he proudly says that the lovers will be canonized for love. This change makes the poem more lively and more attractive. ঠিক আছে, তো এটা ছিল আমাদের জন ডানের কবিতার সবগুলা পয়েম। এই প্রশ্নগুলো সবগুলো যদি পড়তে পারো তাহলে আশা করছি এর বাহিরে কোনো কিছু আসবে না। এবং এই যে প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে পড়ালাম, এই প্রশ্নগুলো যদি শেষ করতে পারো, এই কবিতা থেকে যেখান থেকে আমি যে প্রশ্নগুলো পড়াইছি এর বাহিরেও যদি প্রশ্ন আসে, তারপরেও তোমরা খুব সহজেই উত্তর করতে পারবা। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। রাত 9টার দিকে, হ্যাঁ আজকে 9টার সময় তোমাদের রিডিং স্কিলের একটা কবিতা পড়াবো।
ওকে, কি কবিতা পড়াবো ক্লাসে আমাদের দেখা হবে। ওকে, ধন্যবাদ। ভাইয়া হ্যাঁ বলো।